if you permit, I can start to talk something about our family. So, from foreigners, I think if you allow, I can start talking in Bangla. Is it okay? Yes. Is it okay, foreigners? Yes. If it is okay, then I shall try to. It is totally informal. আমাদের কোনো ফর্মালিটিস নেই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটা কারণে, যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা, আমি দেখেছি আমার বাবা ছোটবেলায় খুব গরিব ছিলেন। এতই গরিব ছিলেন যে উনি যখন মানুষের বাড়িতে কুরবানির মাংসের জন্য ভাগ আনতে গেছেন, বলছে তোমার কোনো ভাগ দেওয়া যাবে না, তুমি এতই গরিব, তুমি কাউন্টে পড়ো না। আমাদের যখন কুরবানি দেওয়ার বয়স হয়েছে, আমি যখন দেখি তখন আমি আব্বাকে দেখেছি যে গ্রামের লোকজনকে যখন মাংস দিবে একটা লিস্ট করবে, একটা এক থেকে শুরু করবে শেষ পর্যন্ত এই দিক থেকে ওই দিক, কিন্তু উনি মাঝখান থেকে একটা বাড়িকে সবসময় এক নম্বরে রাখতেন। তা আমার প্রশ্ন করলাম, আব্বা এটা কেন করেন? আব্বা তখন বলেছিলেন যে যেহেতু আমাকে ওর পূর্বপুরুষ আমাকে মাংস দেয়নি, উঠিয়ে দিয়েছে, সুতরাং আমি যখন মাংস বিলি করব ওকে এক নম্বরে রাখবো। এই ঘটনাটা শোনার পরে আমরাও এখন পর্যন্ত ওই বাড়িটাকে এক নম্বর রাখি। সুতরাং আমাদেরকে আমাদের ফ্যামিলি সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আজকে আমি আদ্দিনের একজন ওল্ডেস্ট মেম্বার হিসাবে শুধু ফর্মালিটিস বাদ দিয়া আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদেরকে জানা উচিত। সেইটার জন্যই আসা, সেইটার জন্যই বসা। এটা সাধারণত মানুষ কি বলে, যে মানুষ তার অতীত জানে না, যে জাতি তার অতীত জানে না, সে জাতি এবং সে মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না। এটাই কথা, এটাই নিয়ম। পলাশী থেকে ধানমন্ডি, এটি একটি সিনেমার নাম। এই সিনেমাটি বাংলাদেশে কোনো প্রেক্ষাগৃহে কখনো দেখানো হয়নি। সেই 1757 থেকে 1971, 214 বছরের ইতিহাস। এই ইতিহাস আলো থেকে অন্ধকারে আসার ইতিহাস। এই ইতিহাস সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের ইতিহাস। এই ইতিহাস পরাধীনতার থেকে স্বাধীনতার স্বাদ ভোগ করার ইতিহাস। আর এই ইতিহাস টুঙ্গিপাড়ার ছোট্ট একটা শিশুর জাতির পিতা হওয়ার ইতিহাস। ঠিক তেমনি এই খোলাডাঙ্গা যশোরের ছোট্ট একটা এতিমখানা থেকে আজকে এই পুলের হাটে 1000 বেডের একটা হসপিটাল, 1980 থেকে 2022, 42 বছরের ইতিহাস। এই ইতিহাস ছোট থেকে বড় হওয়ার ইতিহাস। এই ইতিহাস সুবিধাবঞ্চিত মানুষগুলোকে খুব কাছে থেকে দেখার ইতিহাস। এই ইতিহাস বাংলাদেশের মানুষগুলোকে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা সার্বজনীন করে দেওয়ার ইতিহাস। আদ্দিন কিন্তু এরকম একটা ছোট্ট কুড়েঘরে আদ্দিনের জন্ম। সেইখান থেকে আদ্দিন এরকম একটা অবস্থায় আসে, তারপরে তার এরকম একটা অবস্থায় দাঁড়ায়। আলটিমেটলি এখন আদ্দিন 5 স্টার স্ট্যান্ডার্ড মেনটেন করে। কিন্তু ওই কুড়েঘর থেকে এই পর্যন্ত আসা যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না। পায়ে হেঁটে আদ্দিন তার যাত্রা শুরু করেছিল। তারপরে আদ্দিন একটা সাইকেল কেনার মতো অবস্থায় আসে। তারপরে আদ্দিন অ্যাম্বুলেন্স কিনে, এখন ইনশাল্লাহ আদ্দিন এয়ার অ্যাম্বুলেন্স সংযোজন করতে যাচ্ছে এই বছরে ইনশাল্লাহ। আমাদের ইডি স্যার, আজকে আমাদের ইডি স্যার, উনি তখন ডাক্তারি পাশ করেছেন। উনি বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি আকিব সাহেবের বড় ছেলে। ওই অবস্থায় এইরকমভাবে মাটি মাথায় করে উনি আদ্দিনকে গড়ে তুলেছেন। এইটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল, আমি তার সাক্ষী। আজকে 1985 সালের 5ই এপ্রিল এই যশোরের রেল রোডের এই আদ্দিন তার স্বাস্থ্যসেবার যাত্রা শুরু করে। শ্রদ্ধেয় শিক্ষক, আমার শিক্ষক প্রয়াত মুখলিসুর রহমান স্যারের হাত ধরে, আরেকজন প্রয়াত শিক্ষক জাতীয় অধ্যাপক এমআর খান স্যার সেখানে উপস্থিত ছিলেন। সেই দিনই মাহবুব শিশু স্বাস্থ্য কেন্দ্র হিসেবে আদ্দিনের জন্ম হয়। সেদিন ডাক্তার ছিলেন আমাদের আজকের এক্সিকিউটিভ স্যার শিবাস্তিন হালদার এবং সেবিকা ছিলেন শাহিদা বেগম।
ঠিক এইরকম যখন 8 দিনের বয়স, তখন আমার সাথে 8 দিনের পরিচয় হয়। 1987 আমি সদ্য পাশ করা একজন FCPS জেনারেল সার্জন। আমি এই যশোর সদর হাসপাতালে আমার পোস্টিং। তখন যশোরে কিন্তু এরকম কোনো ক্লিনিক হয় নাই। সালাউদ্দিন ভাই এখানে আসেন, তখন উনি ছিলেন। সালাউদ্দিন ভাইদের একটা পলিক্লিনিক কেবল শুরু করেন। আমার বাসায় 10 বেডের একটা হসপিটাল, এবং ঝিনাইদহ এবং নড়াইলে কোনো সার্জন নেই। আমি ভাত খাওয়ার সময় পাই না, ওইরকম একটা ব্যস্ততা। এইরকম একটা ব্যস্ত সময় এক্সিকিউটিভ স্যার এসে বললেন, আমরা 8 দিন নামে একটা হাসপাতাল করব, ওইখানে আমরা অপারেশন করতে চাই, আপনি আমাদের অপারেশনটা করে দিবেন, আমরা রোগীর কাছ থেকে কোনো পয়সা নিব না, আপনাকেও পয়সা দিতে পারবো না। বুঝা হোক আর না বুঝা হোক, আমি রাজি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। এবং আমরা ওইরকম একটা ভাঙা ঘরে, ওই ঘরটায় আমরা ফার্স্ট একটা সার্জারি করেছিলাম, যেখানে আমাদের অ্যানেস্থেটিস্ট নাই। আমি সার্জন, আমি অ্যানেস্থেটিস্ট। ওপেন ইথার ঢেলে, কোনো টর্চ লাইট জ্বালিয়ে, কোনো ওটির লাইট নাই, আমরা ফার্স্ট ওপেন পলিসিস্টেক্টমি করেছিলাম ওই ঘরটায়। সেইখান থেকেই 8 দিনের যাত্রা শুরু। আমি সৌভাগ্যবান যে ওই কাজটা আমার হাতে শুরু হয়েছিল, এখনও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি সবার কাছে দোয়া চাই। এরও 12 বছর পর ঢাকা 8 দিনের হাসপাতালের জন্ম হয়, এবং সেই হাসপাতালটি উদ্বোধন করেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল। এরও 10 বছর পর, তার মানে 22 বছর হাসপাতাল চালানোর পর অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের এই 8 দিন উমেন্স মেডিকেল কলেজ করি। এবং এইটা বাংলাদেশের এই ইতিহাস কারো নাই যে 22 বছর হাসপাতাল চালানোর পর মেডিকেল কলেজ করে। এই ইতিহাস শুধু আমাদেরই আছে। অন্যের তৈরি করা রাস্তায় খুব বেশি দিন হাঁটা যায় না, হাঁটে কিছু করাও যায় না। নিজের মতো কিছু করতে হলে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়, আর তা না হলে নিজের জায়গায় পৌঁছানো যায় না। আমার মনে হয় আমাদের এক্সিকিউটিভ স্যার তার নিজের রাস্তা নিজেই তৈরি করতে পারেন এবং করতে পেরেছেন বলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। নিয়ম তৈরি হয়তো মানার জন্য, কিন্তু আমার এই দেশ, আমার এই পতাকা কিন্তু কোনো নিয়ম মেনে আসেনি। পাকিস্তানের সব আইন কানুন ভেঙে 1 সাগর রক্তের বিনিময়ে আমার এই জন্মভূমি এবং পতাকা। আমরা সবসময় নিয়ম ভাঙতে গেলে একটু হেজিটেট ফিল করি, কিন্তু না, নিয়ম ভাঙার পেছনেও অস্বাভাবিক কিছু অর্জন সবসময় থাকে। কাজেই আমরা সবসময় নিয়মকে ধরে আঁকড়ে থাকবো না, আমরা নিয়ম ভাঙবো, এটাই তার প্রমাণ। বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে 8 দিন জন্ম নেয়। এবং একজন রোগীর চিকিৎসার জন্য কি লাগে? ডাক্তার লাগে, নার্স লাগে, প্যারামেডিক্স লাগে এবং মেডিসিন লাগে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আজকে 8 দিন 4টে মেডিকেল কলেজ, 5টা নার্সিং ইনস্টিটিউট, একটা প্যারামেডিক ইনস্টিটিউট, একটা ফার্মাসিউটিক্যাল চালাচ্ছে। এটা 8 দিনের বিরাট অর্জন। এবং শুধু 8 দিনের অর্জন না, আমি বলবো বাংলাদেশ স্বাস্থ্য সেবায় বেসরকারি খাতে এটা একটা বিরাট কন্ট্রিবিউশন। সেই হিসাবে 8 দিনের একজন প্রবীণ সদস্য হিসাবে আমি অবশ্যই ব্লেসড ফিল করি। আমি গর্ববোধ করি না, বাট আই ফিল ব্লেসড যে আমি এই ফ্যামিলির একজন প্রবীণ সদস্য, এখনও ইনশাল্লাহ বেঁচে আছি। একটা মেডিকেল কলেজ ভালো কি খারাপ তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। যেমন তার ইনফ্রাস্ট্রাকচার লাগে, তার টিচিং স্টাফ লাগে, তার অ্যাটাচড মেডিকেল হসপিটালটা লাগে, রেজাল্ট কীরকম সেটা দেখতে হয়, নাম্বার অফ স্টুডেন্ট কারা পোস্ট গ্রাজুয়েশন করলো সেটাও দেখতে হয়, এবং ডাক্তার হওয়ার পর কে কোথায় চাকরি করে সেটা দেখেই একটা মেডিকেল কলেজের ক্রেডিবিলিটি মানুষ বিচার করে। আমরাও এই ক্রেডিবিলিটি চিন্তা করে আমরা আমাদের প্রথম মেডিকেল কলেজ করার চিন্তা করি। অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করি আবু আহমদ আশরাফ আলী স্যার এবং রেজাউল ইসলামকে। ওনারা আমাদের মাঝে আজকে নেই, কিন্তু এই ছবিটা দিয়েই আমরা মেডিকেল কলেজ প্রথম করার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম। এবং যখন এই মেডিকেল কলেজটা তৈরি করা হয়, আবু আহমদ স্যার তার চাকরিটা ছেড়ে চলে এসেছিলেন। আমি এবং ডাক্তার রেজাউল, আমাদের গভর্নমেন্ট সার্ভিস তখনও 12 বছর বাকি। জীবনের ওই স্টেজে গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিয়ে একটা সদ্য জন্ম নেওয়া প্রাইভেট মেডিকেল কলেজে জয়েন করা, এটা খুব সহজ কাজ ছিল না। কিন্তু আমি মনে করি ওইটাও আমার একটা লাইফের টার্নিং পয়েন্ট, যে সেই কাজটা আমি সবার বাধা অতিক্রম করে শুধু নিজের উপরে ভর করে
যেহেতু এই জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠান আমি ছিলাম, শুধু ওই একটা উইকনেস থেকে আমি গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এখানে জয়েন করেছিলাম। এটা একটা ক্রিকেট ম্যাচ। এই ক্রিকেট ম্যাচে 11 জন, 2 জন, 3 জন আম্পায়ার, এর মধ্যে 15 জন লোকের 30টা চোখ থাকে একজনের দিকে। সে হলো ব্যাটসম্যান। ব্যাটসম্যানের কার্যক্রমের উপরেই অন্যদের কার্যক্রম নির্ভর করে। ঠিক তেমনি একটা হসপিটালে নার্স আছে, ডাক্তার আছে, আমাদের পরিবেশ কর্মী আছে, সবার ফোকাল পয়েন্ট কি? একটা পেশেন্ট। পেশেন্ট না থাকলে কারো কোনো কাজ নাই। ঠিক তেমনি একটা মেডিকেল কলেজের যতই স্টাফ থাকুক, তার ফোকাল পয়েন্ট হচ্ছে একজন স্টুডেন্ট। এবং স্টুডেন্টের ভালো মন্দ চিন্তা করেই আদ্দিন তার মতো কিছু স্পেশালিটি তারা চিন্তা করেছে যখন আদ্দিন মেডিকেল কলেজ করতে আসে। আমরা ড্রেস কোড শুরু করেছি। এই ড্রেস কোড কোমলমতি বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় একই ড্রেস দেওয়া হয়। কেন? কেউ যাতে সুপিরিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্স না ভুগে। আমরা ওই দৃষ্টিকোণ থেকে এটা চালু করেছি। ড্রেস কোড দিয়েছি আমরা, যাতে আমরা বুঝতে পারি আমাদের কোন স্টুডেন্টটা কোন ইয়ারের। আমরা আমাদের শিক্ষা কার্যক্রম একটু বাড়িয়ে রেখেছি। আমরা স্টুডেন্টকে টিচারদের কন্ট্যাক্টে একটু বাড়িয়ে রেখেছি। কারণ হচ্ছে MBBS যখন ভর্তি হয় তখন ভালো স্টুডেন্টগুলো চলে যায় গভর্নমেন্টে, আর একটু লেস ক্যালিবারের স্টুডেন্টগুলো প্রাইভেটে আসে। সুতরাং ওদের সাথে কম্পিট করতে হলে আমাদেরকে একটু বেশি সময় দিতেই হবে। আমরা জুতো অ্যালাউ করি না। রুট ডাস্ট ইজ দ্য এনিমি ফর এভরি এনভায়রনমেন্ট, স্পেশালি হসপিটাল। আর এই জুতো অ্যালাউ করি না বলেই আজকে আমাদের মেয়েরা, আমাদের স্টুডেন্ট বিশ্ব পৃথিবীর কথা দেখা যাবে। আমরা আমাদের হসপিটালগুলিতে আমাদের জুতা কাউন্টার রাখি। ইদানিং আদিনে আমরা আসার পরে তার জুতারা যখন পরিষ্কার করে দিয়েছে, দোস্ত ইচ্ছা থাকলে পারে। আমরা সিসি ক্যামেরার মধ্যে থাকি, এটা একটা ভালো। আমরা টেলিফোন অ্যালাউ করি না। আমি মনে করি এটা পড়ার জন্য, লেখাপড়ার জন্য একটা ভালো পরিবেশ। আমাদের ঢাকার দিনে একটা জিম এবং সুইমিং পুল আছে। আমি মনে করি ফিটনেসের জন্য এই একটা ব্যবস্থা সব জায়গায় থাকা উচিত, এবং ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেটা আমরা করতে পারবো। অ্যাসেম্বলি আমরা প্রতিদিন সকালে করি। এইটা আমাদের একটা বিরাট কাজ বলে আমি মনে করি। আমি আমার এক্সিকিউটিভ স্যারকে ধন্যবাদ জানাই, এই চিন্তাটা শুরুতে উনি করতে পেরেছিলেন। টাইম ম্যানেজমেন্ট একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। যে মানুষ টাইম মেনটেন করতে পারে না, স্পেশালি ডক্টর, সে যদি টাইম মেনটেন না করতে পারে তার জীবনের কোনো দাম নাই। এবং এটা আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখায়। আমরা শুরু করি হলি কোরআন দিয়ে, প্রার্থনা করে। আমরা ন্যাশনাল অ্যান্থেম করি। আমাদের দেশের প্রতি আমরা শ্রদ্ধাবোধ আমাদের গ্রো করি। আমরা আমাদের ওথ করি। ওথটা করি এই কারণেই, আজকের যে স্টুডেন্টটা পড়তে আসছে, আজকে যারা আমরা ডাক্তার, আমার কি করা উচিত, কি করা উচিত না, আমি কি করতে পারবো, কি করতে পারবো না, এই যে প্রতিদিন যদি আমরা এটা বলতে থাকি, এটা আমাদের ইম্প্যাক্ট তৈরি করে, এবং সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাচ্ছি। মেডিকেল কলেজ চালাতে গিয়ে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমরা দেখেছি আজকে চায়নাতে পড়তে গেলে চায়না ভাষা শিখে মেডিকেল সায়েন্স পড়তে হয়, রাশিয়াতে গেলে রাশিয়ান ভাষা শিখতে হয়, জাপানে গেলে জাপানি ভাষা শিখতে হয়, ইংল্যান্ড আমেরিকাতে গেলে IELTS করতে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বাংলা মিডিয়াম থেকে সরাসরি চলে আসে ইংলিশ মিডিয়ামে মেডিকেল সায়েন্স পড়তে। এটা হয় না। এটা আমাদের ইডি স্যার বুঝতে পেরেছিলেন। আমাদের প্রথম ক্লাসে আমরা সেই ব্রিটিশ কাউন্সিল থেকে টিচার এনে আমরা এই প্রক্রিয়াটা শুরু করেছিলাম, কিন্তু আমরা করতে পারিনি বলেই আমরা বাদ দিয়েছি তা না। আমরা এই কার্যক্রমটা চালু করবো ইনশাল্লাহ, যে কোনো ফর্মে। মেডিকেল কলেজে পাশ করার জন্য রিটেনের কোনো দাম নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইবা বলেই আমাদেরকে পাশ করতে হয়। শুধু তাই না, একজন ডাক্তার যখন ডাক্তার হয়,
তাকে এই কথা বলেই মানুষের ভিতরে ঢুকতে হয়, কথা বলেই তাকে মানুষের মন জয় করতে হয়। কিন্তু এই কমিউনিকেশন স্কিল এই কোনো কোর্স কারিকুলাম মেডিকেল সায়েন্সে নাই। আমি এখনও বলি, গভর্নমেন্টকেও বলি যে এই ইংলিশ লার্নিং এবং কমিউনিকেশন স্কিল আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসে ঢোকানো উচিত। আমরা অ্যাডমিশন শুরু করেছিলাম 2009 ফার্স্ট ব্যাচ, এবং এই ছবিটা আমার কাছে ইম্পর্টেন্ট এই কারণেই, তখন আমরা একটা ব্যাচ ভর্তি করতে পেরেছিলাম, নিজেরাই পরীক্ষা নিয়েছি, নিজেরাই প্রশ্ন করেছি, নিজেরাই আমরা রেজাল্ট দিয়ে ভর্তি করেছি। ওই সময় কোশ্চেন করার বিরাট একটা ব্যাপার ছিল। সেই 2008-এর 12ই নভেম্বর মিডনাইটে এই ছবিটা তোলা। ইডি স্যার এই দায়িত্বটা আমাকেই দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই বিশ্বাসটুকু করতে পেরেছিলেন। তারপরে আমরা সেই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেই, আমরা সারা রাজ্যে গিয়ে সেই কাজগুলো করি, আমরা এই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা নিয়ে তাদেরকে রিসিভ করি। এইটা ছিল আমাদের প্রথম ক্যাম্পাস। এই ক্যাম্পাসে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের ব্যারিস্টার রফিকুল হক স্যার, প্রায়ত উনি আমাদের মাঝে নেই, উনি আমাদেরকে যে সাপোর্ট দিয়েছিলেন, আজকে এইখানে দাঁড়িয়ে আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সিমুলেটর ইজ দ্য লেটেস্ট টেকনোলজি অফ মেডিকেল সায়েন্স লার্নিং প্রসেস। এই বাংলাদেশে সরকারি এবং বেসরকারি কোথাও এই প্রসেস চালু হয়নি। ইনশাল্লাহ আবদিন এই বছর থেকেই তার প্রত্যেকটা মেডিকেল কলেজে এই সিমুলেটর বেসড মেডিকেল লার্নিং শুরু করতে যাচ্ছে, এবং দ্যাট উইল বি অ্যানাদার মাইলস্টোন ইন হিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স ইন দিস কান্ট্রি ইনশাল্লাহ। পোস্ট গ্রাজুয়েট কোর্স আমাদের এখানে চালু হচ্ছে। আমরা এই কোর্সটা ইনশাল্লাহ খুব ভালোভাবে পরিচালনা করব। আমরা প্রমাণ করে দিতে চাই ডিপ্লোমা এবং যারা FCPS পাস করা তাদের মধ্যে ওয়ার্কিং ফিল্ডে কোনো ডিফারেন্স আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে এমনভাবে ট্রেন করে এমন ডাক্তারি করব যে FCPS পাস করে যে কাজটা করতে পারে, আমাদের ডিপ্লোমা করেও সেই ওই কাজটাই করতে পারে, সেই স্বপ্ন আমরা দেখি। এই বাচ্চাকে যদি বলা হয় যে তুমি ডুব দিয়ে গোসল করো কিন্তু মাথার চুল ভিজাবে না, অথবা ও হাত পা বেঁধে যদি বলা হয় তুমি সাঁতার কাটো, ওর পক্ষে বিপদ। ঠিক আমার পক্ষেও যদি বলা হয় যে কথা বলবেন কিন্তু এক্সিকিউটিভ স্যারকে নিয়ে কিছু কথা বলা যাবে না, ওইটা আমার জন্য ঠিক সেরকমই বিপদ। জেনারেল আকবর বাংলাদেশের প্রখ্যাত ইউরোলজিস্ট, উনি একজন আর্মির জেনারেল, ওনার ছেলে একজন ইউরোলজিস্ট। উনি আমার মেডিকেলের 4 বছর সিনিয়র। উনি ওনার ছেলেকে আমার আন্ডারে ট্রেনিং দেওয়ার জন্য আমার মেডিকেলে একদিন আসলেন, এসে আমাকে বললেন যে তোমার মেডিকেল কলেজে ঘুরে দেখব। দেখতে গিয়ে উনি যখন দেখেন ব্যারিস্টার রফিকুল হক অডিটোরিয়াম, ইব্রাহিম গ্যালারি, এমআর খান গ্যালারি, TS চৌধুরী গ্যালারি, উনি আমাকে বললেন যে আফিক, এই লোকগুলা প্রতিটা কাজের জন্য কত টাকা ডোনেট করেছে? আমি বললাম 1 টাকাও দেয়নি। উনি হাঁটতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আমাকে বললেন সত্যি কি তাই? আমি বললাম 100% সত্যি। তখন উনি আমাকে বললেন আমি এই মহিউদ্দিন সাহেবের সাথে 1 মিনিট কথা বলতে চাই। উনি তখন একজন বিদেশি লোকের সাথে কনফারেন্সে ছিলেন। আমি ওইখানে দাঁড়িয়ে ওনাকে টেলিফোন করলাম, বললাম জেনারেল সাহেব তো আপনার সাথে 1 মিনিটের জন্য দেখা করতে চাই। এবং উনি সময় দিয়েছিলেন, জেনারেল সাহেবের সাথে ওনার কথা হয়েছিল। আমি জানি না ওনার মনে আছে কিনা। আমি কথাটা কেন বলছি, জ্ঞানকে এবং জ্ঞানীকে যারা শ্রদ্ধা করে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়, এটাই তার প্রমাণ। তাজমহল যদি কেউ জিজ্ঞেস করে কতবার তৈরি হয়েছে, উত্তর হবে 1 বার। কিন্তু না, এই তাজমহল 3 বার তৈরি হয়েছে। একবার বাদশাহ শাহজাহান তার কল্পনায় তৈরি করেছেন, একবার ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে তৈরি করেছেন, এরপরে লেবাররা সেটাকে ফাইনালি তৈরি করেছেন। বাংলাদেশে কেন, পৃথিবীতে অনেক বিল্ডিং আছে ইট পাথরের, কিন্তু এই তাজমহলই কেন সপ্তাহের একটি? ওটার মধ্যে শুধু ইট বালি সিমেন্ট টাকা নাই, ওর মধ্যে বাদশাহ শাহজাহানের অকৃত্রিম প্রেম ছিল মমতাজ মহলের প্রতি। আর তাই জন্যই ওইটা আজকে পৃথিবীর সপ্তাহের একটি বিল্ডিং। এই জন্য কবি বলেছেন, তাজমহলকে দেখেছো কি তোমরা? দেখেছো কি তার প্রাণ? বাহিরে তার মমতাজ নারী, ভিতরে শাহজাহান। কথাটা কিন্তু সত্য। আমরা যদি আমাদের এই মেডিকেল কলেজগুলো দেখি, আপনি দেখবেন ভিতরে ঢুকলেই কোথাও একটা ফিজিওলজির ডেফিনেশন, হার্টের একটা ছবি, অ্যানাটমির একটা ছবি। আপনি যেখানেই যাবেন, যে ডিপার্টমেন্টে যাবেন, বুঝবেন না আপনি কোথায় আসছেন। এইটা পৃথিবীর আর কোথায় আছে আমার জানা নাই। আমাদের এই
স্থাপনাগুলোতে কার নেম প্লেট কোথায় বসবে, কোথাকার রংটা কি হবে, এই ভাল্বটা কোথায় লাগবে, তারটা কোথায় ঝুলে আছে, প্রতিটা ইঞ্চি জায়গা যার স্বপ্নের ফসল, উনি আমাদের এক্সিকিউটিভ ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার। এই জন্য আমিও বলি, দেখিতে যদি চাও তোমরা দেখে আসো আদ্দিন, বাইরে তার যাই দেখো, ভিতরে শেখ মহিউদ্দিন। দুইটা কথা আছে, ফেমাস এবং গ্রেট। ফেমাস হইতে হলে কিন্তু সবাই হইতে পারে না। ফেমাস হওয়ার জন্য তার হয় টাকা লাগে, অথবা বংশ পরিচয় লাগে, অথবা পলিটিক্যাল সাপোর্ট লাগে। কিন্তু গ্রেট হইতে হলে কিচ্ছু লাগে না, শুধু সার্ভিস। একটা সার্ভিস দিয়ে একটা রিক্সা পুনারও গ্রেট হতে পারে, একটা স্ট্রিট বিকারও গ্রেট হতে পারে, এটাই সত্য। বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। এই দেশে 17 কোটি মানুষের 10% বিদেশে চিকিৎসা করতে পারে, অথবা 5 স্টার লেভেলের হাসপাতালে যেতে পারে। আর বাকি 10% নিচের লেভেলে যারা আছে তারা গভর্নমেন্ট হাসপাতালের ফ্লোরে পড়ে থাকে। মাঝখানের 80% লোকের কোথাও যাওয়ার জায়গা নাই, তারা না যেতে পারে ওখানে, না যাইতে পারে এখানে। এই 80% লোককে সার্ভিস দেওয়ার লক্ষ্যেই আদ্দিন তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে, এই ডাক্তার, এই নার্স, এই কর্মচারী, এই আমাদের পরিবেশ কর্মী, এই অ্যাম্বুলেন্স ড্রাইভার, তাদেরকে নিয়ে এই সার্ভিসটা দিয়ে আসছে। আপনারাও এই সার্ভিসের দেওয়ার একটা অংশ। আমরা আমাদের রোগীদেরকে রোগীও মনে করি না, আমাদের কোনো ক্লায়েন্টও মনে করি না, রোগীদেরকে আমরা আমাদের গেস্ট হিসাবে মনে করি। টু প্রিভেন্ট ইনফেকশন, দ্য লেটেস্ট টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাপক্সি, যেটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এবং এই গ্লাস যেটাকে এখন ওয়াল আর স্টাইলস হয় না, ওয়ালস এখন গ্লাস হয়। এবং আদ্দিন এই কাজটা শুরু করে দিয়েছে, আপনারা জানেন, এবং এটাও আমাদের একটা অর্জন বলে আমি মনে করি। FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার একটা প্রতিষ্ঠান। ওরা ড্রাগের কোয়ালিটি শুধু কন্ট্রোল করে না, খাবার কোয়ালিটিও তারা কন্ট্রোল করে। এবং এটাই নিয়ম, তার কারণ খাবারও পেটে যাচ্ছে, ওষুধও পেটে যাচ্ছে। আপনি শুধু ওষুধ কোয়ালিটি খাওয়াবেন, খাবার খাওয়াবেন পচা, ওই রোগী জীবনেও ভালো হবে না। আর তাই জন্য আমরা আমাদের রোগীদের আমাদের তৈরি করা খাবার আমাদের পরিবেশে আমরা পরিবেশন করে থাকি। এই ছবিটা আমাদের ঢাকা দিনের মসজিদ কমপ্লেক্সে একটা ছবি। এই ছবিটা আমি দেখাতে চাইনি। আমার একটা পেশেন্ট, উনি ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, রিটায়ার করেছেন। উনি প্রস্টেটের পেশেন্ট, ওনার অপারেশন করেছিলাম আমি। উনি আমাদের এই মসজিদে কয়েকদিন নামাজ পড়েছেন। যাওয়ার আগের দিন আমাকে বলে, ডাক্তার সাহেব আমি একটু কথা বলতে চাই। বলেন। উনি বললেন যে আমি তো ইঞ্জিনিয়ার, আমি বুঝতে পেরেছি যে আপনাদের এই ফ্লোরটা 8000 স্কোয়ার ফিট এবং এটা ডাবল স্পেস আপনারা নিয়েছেন, তার মানে 16000 স্কোয়ার ফিট আপনারা স্যাক্রিফাইস করেছেন ফর প্রেয়ার। এই ঢাকা শহরে তার ব্যবসা কেন্দ্রের মাঝখানে 1 ইঞ্চি জায়গাও কেউ ছাড়ে না, সেইখানে 100 রোগী চিকিৎসা করার স্পেস আপনারা ছেড়ে হসপিটাল বানিয়েছেন, বা হসপিটাল না বানিয়ে মসজিদ বানিয়েছেন। এটা যে বড়, কত বড় কাজ সেটা আপনারা বুঝেন না, কিন্তু আমরা বুঝি। এবং উনি এটাও বললেন, আমাকে বললেন, দেখেন আপনি যদি এই কথাটা কাউকে শেয়ার করেন, কেউ বলতে পারে যে এইটা রিয়ার মধ্যে পড়ে। রিয়া আমি তখনও ভালো বুঝি না, মানে দেখানোর জন্য যে ধর্ম করলে সেটাকে রিয়া বলা হয়, সেটা অ্যাকসেপ্টেবল না। বলে যে ভালো কাজ যদি আপনি কাউকে বলেন, এটা হলো যে এই ভালো কাজটা দেখে আর একটা মানুষ ভালো কাজ করবে, এই জন্যই আপনাকে এটা শেয়ার করা উচিত। এই রিকোয়েস্টটা আমি আপনাকে করে গেলাম, আর তাই জন্যই আমি এই স্লাইডটাকে শেয়ার করতেছি। শুধু তাই না, এই বেডটায় আমি যেখানে ঘুমাই, আজকে এখান থেকে যেখানে আমি 2 রাত্রি ঘুমাচ্ছি, এর বেডে লেখা আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা এবং অন্যকে তা শিক্ষাদান করে। এই স্লোগানটা এক জায়গায় না, আমাদের প্রতিষ্ঠানের অনেক জায়গায় লেখা আছে। এটা শুধু আদ্দিন সাইনবোর্ড হিসেবে রেখেই চুপ করে বসে নাই। আমাদের ঢাকাতে আমরা এই কোরআন শিক্ষা কার্যক্রম আমাদের এক্সিকিউটিভ স্যার শুরু করেছেন, এবং সেখানে মহিলা হাফেজা এবং হাফেজ রেখে আমাদের এই কার্যক্রমটা চালু আছে। এটাও একটা ভালো কাজ, এটাও শেয়ার করছি এই কারণেই যে এই ভালো কাজগুলো শেয়ার করার দরকার আছে। আমাদের পরিবেশ কর্মী আমাদের বিরাট একটা সার্ভিস দিয়ে থাকে, এবং এদেরকে, এরা কোনো ট্রেন্ড পিপল না, এদেরকে আমাদের নিজেদেরকে কথা বলে ওদেরকে আমাদের ট্রেন করতে হয়।
আজকে বাংলাদেশের যে কোনো হাসপাতালে আপনি যাবেন, হাসপাতালে গিয়ে আপনি দেখবেন যে ওইখানে টিপস বা বকশিস যে কত বড় যন্ত্রণা, এবং সেইটা অনেক মেডিকেল কলেজে যারা রুগী নিয়ে যান তারা বলেন যে রুগীর ওষুধ কিনতে যে টাকা লাগে তার চেয়ে বেশি টাকা টিপসই দিতে হয়। ইনশাল্লাহ আমাদের সেটা করতে হয় না, সেখান থেকে আমরা মুক্ত আছি, এবং এই জন্যেই ওদের সাথে আমাদের প্রায় কথা বলতে হয়। এই জিনিস আপনারা কোথাও দেখেছেন কি না, কিন্তু আমি যখন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এই জিনিসটা প্রথম দেখি, আমি প্রথমে বুঝতে পারিনি জিনিসটি কী। জিনিসটা যখন খুলে দেখি তখন দেখি এইটা আমাদের এই পরিবেশ কর্মীদের পরিচ্ছন্ন রাখার একটা উপায়, এবং এইটা আমাদের এক্সিকিউটিভ স্যারের নিজের মাথার থেকে তৈরি। এই সিঙ্গেল পিস এটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। আমার মেডিকেল কলেজে যখন গ্রাউন্ড ফ্লোরে একদিন সকালে আসে দেখি এই এয়ারপোর্টের জিনিসগুলো ওইখানে আছে। আমি তখনও বুঝতে পারি না এটা কী কাজে লাগবে। পরের দিনই দেখি এইটা আমাদের পরিবেশ কর্মীরা রুগীদের এই লাগেজ বহন করতে কাজে লাগাচ্ছে। সেটাও ইচ্ছা থাকলে যে মানুষকে সার্ভিস দেওয়া যায় বিভিন্নভাবে, আমার মনে হয়েছে এটাও একটা তার প্রমাণ। আমরা অনেক কাজ করি ইনশাল্লাহ, কিছু কিছু কাজ আমরা অনেকের চেয়ে বেশি করি। চোখের যে অপারেশন, যেটা আমি আমাদের চোখের ডাক্তারের সাথে কথা বলেছিলাম, এখন আমরা বৎসরে 20,000-এর মতো অপারেশন আমরা করি। আমরা বাংলাদেশে ফার্স্ট এবং সেকেন্ড, এবং এই কাজটা ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের কম্পিউটাররা আমরাই হব, আমাদের কম্পিউটার ইনশাল্লাহ আর কেউ থাকবে না। এনআইসিইউ, নিউনাটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নবজাতকের যে নিবিড় পরিচর্যা, এই ব্যবস্থা বাংলাদেশে খুব ভালোভাবে কেউ তৈরি করতে পারেনি। কিন্তু আমাদের ঢাকাতে আমরা এখন 101টা বেড চালু রেখেছি। এই এনআইসিইউ যখন জন্ম হয় আমার মনে আছে, তখন আমাদের 10 বেড দিয়ে শুরু হয়েছিল, 20 বেড, তারপর 30 বেড। এটা খুব এক্সপেন্সিভ ডিসপোজেবল আইটেম ব্যবহৃত হয়, এবং প্রায় আমি এক্সিকিউটিভ স্যারের কাছে শুনেছি যে এই মাসে আমাদের 10 লাখ টাকা, এই মাসে 14 লাখ টাকা, এই মাসে 20 লাখ টাকা আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। আমি যখন বিভিন্ন সময় দুবাইতে ওনার সাথে ফেয়ারে গেছি, এই এনআইসিইউ যখন তৈরি হতে থাকে আমরা বিভিন্ন রকম মেডিকেল গুডস কিনতে যাইতাম। আমি ওনাকে ইনকিউবেটরের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে দেখছি, উনি আর লড়ে না, অন্য কাজে করতে হবে উনি ভুলে যায়। এই ছবি আমার কাছে তোলা আছে। একটা মানুষ এই ইন্টেন্সিভ এই আমাদের এই বাচ্চাদের নিয়ে চিন্তা করে বলেই উনি ইনকিউবেটর কোনটা কিনবেন, কোনটা সবচেয়ে ভালো, সেইভাবে সংগ্রহ করে আজকে তিলে তিলে সেটা এখন 101 বেডের একটা এনআইসি ইউনিট। বাংলাদেশে এত বাচ্চা এক জায়গায় সাপোর্ট দেওয়ার ব্যবস্থা কারো নাই। এই জন্য আমি মনে করি এটা আমাদের একটা অর্জন। আইসিইউ আমাদের আছে। আইসিইউ একটা হাসপাতালের এসেনশিয়াল। উইদাউট আইসিইউ কোনো হসপিটাল চালানোর কথা না। আমরা ঢাকাতে ইনশাল্লাহ আইসিইউ করতে পেরেছি। এটা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে সার্ভিসটা দিতে পারবো, সেই ইচ্ছা এবং সেই স্বপ্ন আমরা দেখি ইনশাল্লাহ। আমাদের ক্যাথ ল্যাব আমরা খুলনাতে করেছি, এখন আমাদের এখানে অ্যানজিওগ্রাম শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে ওপেন সার্জারির ব্যবস্থা করেছি, আমরা খুলনাতে শুরু করেছি। এই ডায়ালাইসিস তাদেরকে মাত্র 250 টাকায় এই 3000 টাকার কাজটা উনি করে দিচ্ছেন। আমরা দোয়া করি যেন ওনার এই ন্যাক নিয়তটা আল্লাহ কবুল করেন। আমাদের গ্রোথটা যদি আমরা দেখি, আদ্দিন শুরু হয়েছিল সেই যখন তখন 5000 টাকা ছিল আমাদের বেতন দেওয়ার ক্ষমতা, আর সেই টাকা এখন ইনশাল্লাহ 7 কোটি টাকা। এটা আমাদের একটা বিরাট অর্জন হিসাবে আমি মনে করি। এটা একটা বাগান, এই বাগানে বিভিন্ন এজের লোকজন, বিভিন্ন নারী পুরুষ কাজ করছে, সবাই কাজ করছে। একটাই উদ্দেশ্য, তারা
অভিন্ন এবং সিঙ্গল উদ্দেশ্যটা কি, তারা একটা কি দেখতে চায়, তারা এরকম একটা বাগান দেখতে চায়, এই জন্যই তারা কাজগুলো করছে। আর আমরা আপনারা এখানে যারা বসে আছি সবাই এই রকম একটা স্বপ্ন নিয়ে বসে আছি। আমরা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান, এরকম একটা মেডিকেল কলেজ এই বাংলাদেশে তৈরি করতে চাই, যা দেখে অন্যে মনে করে যে এটা আদ্দিনের একটা অনন্য অবদান। সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা কাজ করি। এই স্লাইডটা আমি দেখাইতে চাই এই কারণে, কেউ যদি আমাকে একটা কলা দেয়, কলাটা আমি পকেটে রাখতে পারি, হাতেও রাখতে পারি, অথবা খেয়েও ফেলতে পারি। কলাটা যতক্ষণ আমার পকেটে থাকবে, যতক্ষণ হাতে থাকবে, এই কলা আমার কোনো উপকার আসবে না। এই কলাটা যখন মুখে যাবে, পাকস্থলিতে যাবে, ইন্টেস্টাইনে যাবে, ব্লাড ভেসেলে যাবে, সেলে ঢুকবে, তখনই এই কলা আমার কোনো কাজে লাগবে। আমি এই স্লাইডটা কেন দেখাচ্ছি? আমরা আদ্দিনের কর্মীরা, আমরা আমার প্রতিষ্ঠানের হাতেও থাকবো না, পকেটেও থাকবো না। আমি আমার প্রতিষ্ঠানের সেলের ভিতরে ঢুকে যাব, আর তখনই আমার মেধা, আমার মনন, আমার চিন্তা, আমার স্বপ্ন আমার প্রতিষ্ঠানে কাজে লাগবে। আসুন আমরা আমাদের নিজ নিজ কাজ দিয়ে এই পদচিহ্ন এই মাটিতেই রেখে যাই, ভবিষ্যৎ প্রজন্ম এসে যাতে মনে করতে পারে এখানে কিছু আপনার মতো আমাদের মতো কিছু ভালো লোক কাজ করে গেছে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এই সামান্য কথাগুলো অসামান্য ধৈর্য সহকারে শুনেছেন। এখন আমি যদি কারোর কোনো কিছু জানার থাকে, কারোর কোনো মন্তব্য থাকে, কাউ কিছু জানতে চান, অথবা কেউ কিছু শেয়ার করতে চান, আমার এই বক্তব্য পরিপ্রেক্ষিতে যদি কারো কিছু কমেন্ট থাকে, সেটা আমি স্টুডেন্ট থেকে আরম্ভ করে আপনারা যারা সামনে বসে আছেন সবার কাছ থেকে আমি আশা করি। আসসালামু আলাইকুম।